আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের বিষয় হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। আজকে আমাদের টপিকস 6 দফা আন্দোলন। ঐতিহাসিক 6 দফার পটভূমি। আমরা জানি 1966 সালে বঙ্গবন্ধু কর্তৃক লাহোরে 6 দফা আন্দোলন উত্থাপিত হয়ে থাকে। তো এই আন্দোলনকে ঐতিহাসিক বলার পেছনে কতগুলো পটভূমি কাজ করছে। আজকে আমরা সেই পটভূমি সম্পর্কে জানব। 1947 সালে যখন ভারত আর পাকিস্তান আলাদা হয়ে যায়, তখন থেকে কিন্তু বিভিন্ন ধরনের রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিক, সামরিক, শিক্ষা এবং অন্যান্য ক্ষেত্রে কিন্তু পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য সৃষ্টি হয়। আর পশ্চিম পাকিস্তানের লোকজন কী করতো, পূর্ব পাকিস্তানের লোকজনের ওপর শোষণ এবং অত্যাচার শুরু করেছিল, যার প্রেক্ষিতে কিন্তু 6 দফা পটভূমিটা উত্থাপিত করা হয়। প্রথমে আমরা জানি রাজনৈতিক পটভূমি সম্পর্কে। 1947 সালের পর থেকে রাজনৈতিক দিক থেকে কিন্তু পূর্ব পাকিস্তানের চেয়ে পশ্চিম পাকিস্তান অনেক এগিয়ে ছিল। রাজনৈতিক প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু পূর্ব পাকিস্তানের জনগণের তেমন একটা অংশগ্রহণ ছিল না, তারা কিন্তু সব দিক থেকেই বঞ্চিত হতো। আমরা যদি লক্ষ্য করি 1947 সাল থেকে 1958 সাল পর্যন্ত পাকিস্তানের যে 4জন রাষ্ট্রপ্রধান ছিলেন, তাদের মধ্যে কিন্তু একজন ছিলেন শুধুমাত্র পূর্ব পাকিস্তানের। হ্যাঁ, একজন শুধুমাত্র কোথায় ছিলেন, পূর্ব পাকিস্তানের, এবং তিনিও কিন্তু ছিলেন উর্দু ভাষী। এবং যে ওই সময়ে যে 7জন প্রধানমন্ত্রী ছিলেন, তাদের মধ্যে কিন্তু মাত্র 3জন ছিলেন পূর্ব পাকিস্তানের, এবং তাদের মধ্যেও কিন্তু একজন ছিলেন কি, উর্দু ভাষী। তাহলে দেখাই যাচ্ছে যে রাজনৈতিক ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের চাইতে পশ্চিম পাকিস্তানের অংশগ্রহণটা অনেক বেশি ছিল, এবং পশ্চিম পাকিস্তানের কারণেই কিন্তু কী হতো, পূর্ব পাকিস্তানের জনগণ এই রাজনৈতিক ক্ষেত্রে বঞ্চিত হতো। তাহলে তাদের রাজনীতি করলেও কিন্তু তারা তাদের অধিকারটা ভোগ করতে পারতেন না, তারা তাদের যে পদটা পাওয়ার কথা সেই পদটা থেকে তারা কী হতেন, বঞ্চিত হতেন। তার একটা উদাহরণ হচ্ছে 1954 সালের ভাষা আন্দোলন, 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন। 1954 সালে যখন যুক্তফ্রন্ট নির্বাচিত হয়, জয়ী লাভ করে, এখন সরকার গঠন করে, পাকিস্তানি শাসক গোষ্ঠীরা কিন্তু বিভিন্ন অজুহাতে সেই সরকারকে ভেঙে দেয়, এবং আইয়ুব খান কী করেন, সামরিক শাসন জারি করেন, যার ফলে তিনি কি মৌলিক গণতন্ত্রের নামে অগণতান্ত্রিক একটা ব্যবস্থা চালু করেন। তিনি জনগণের ভোটাধিকারটা হরণ করেন এবং নিজে কী করেন, প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন 1960 থেকে 1965 সাল, এই দুইবারই। আমরা তাহলে দেখতেই পাচ্ছি রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু পূর্ব পাকিস্তান অনেকটা বঞ্চিতই ছিল পশ্চিম পাকিস্তানের তুলনায়, এবং সেই প্রেক্ষিতেই কিন্তু 1966 সালে বঙ্গবন্ধু এই 6 দফা উত্থাপন করেন। এখন আসি আমরা অর্থনৈতিক পটভূমি। স্বাভাবিকভাবে শিল্প প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা এবং অন্যান্য প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় কিন্তু পশ্চিম পাকিস্তানে অবস্থিত ছিল, এবং পূর্ব পাকিস্তানে যে অর্জিত হতো, যে টাকাগুলো অর্জিত হতো, যে বৈদেশিক মুদ্রা অর্জিত হতো, সেগুলো কোথায় চলে যেত, পশ্চিম পাকিস্তানে কোষাগারে চলে যেত। এবং পশ্চিম পাকিস্তানের এই উন্নয়নের কাজে কিন্তু ওই টাকাগুলো ব্যবহার করা হতো। তাহলে দেখাই যাচ্ছে পূর্ব পাকিস্তান কিন্তু পূর্ব পাকিস্তান কিন্তু অর্থনৈতিক দিক থেকেও কিন্তু বঞ্চিত হচ্ছেন। আমরা যদি খেয়াল করি 1959 সাল থেকে 1960 সালে পূর্ব পাকিস্তানের মাথাপিছু আয় ছিল শুধুমাত্র 278 টাকা। সেই তুলনায় পশ্চিম পাকিস্তানের মাথাপিছু আয় ছিল 367 টাকা। তাহলে দেখতেই পাচ্ছেন 32% বেশি ছিল কিন্তু পশ্চিম পাকিস্তানের। সেমভাবে আমরা যদি খেয়াল করি 1960 থেকে 1961 সাল এবং 1964 সাল থেকে 1965 সালের দিকেও সেমভাবে কিন্তু 970 কোটি টাকা খরচ করা হয়েছিল পূর্ব পাকিস্তানের উন্নয়নে, আর পশ্চিম পাকিস্তানের উন্নয়নের জন্য খরচ করা হয়েছিল 2150 কোটি টাকা। এখানেও কিন্তু বিশাল একটা ব্যবধান, বিশাল একটা বৈষম্য দেখা যাচ্ছে।
আর তখনকার সময়ে কিন্তু পূর্ব পাকিস্তানের প্রাকৃতিক সম্পদ এবং সম্পদের দিক থেকে পশ্চিম পাকিস্তানের চেয়ে এগিয়ে ছিলেন, এবং পশ্চিম পাকিস্তানে পূর্ব পাকিস্তানে যে বৈদেশিক মুদ্রা অর্জন করা হতো সেগুলো কিন্তু পশ্চিম পাকিস্তানের কোষাগারে চলে যেত। অনলি 25% কিন্তু ইউজ করা হতো শুধুমাত্র পূর্ব পাকিস্তানে। তাহলে বোঝাই যাচ্ছে এই ধরনের বৈষম্যমূলক নীতি এবং শোষণের প্রেক্ষিতে কিন্তু শেখ মুজিবুর রহমান 6 দফা উত্থাপন করেন। এখন আমরা আসি প্রশাসনিক পটভূমির ক্ষেত্রে। তখনকার সময় কিন্তু পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের জনগণের যে দৃষ্টান্ত দেখা যাচ্ছে, পশ্চিম পাকিস্তানে যে হারে জনগণ বাস করতো, পূর্ব পাকিস্তানে কিন্তু তার চেয়ে বেশি জনগণ বাস করত। কিন্তু প্রশাসনিক ক্ষেত্রে যে জবগুলো ছিল, যে চাকরিগুলো ছিল, সেখানে কিন্তু পূর্ব পাকিস্তানে তেমন একটা বাঙালি ছিলই না বললেই চলে। খুবই নগণ্য পরিমাণে বাঙালিদেরকে কিন্তু তখন সরকারি জবগুলো দেওয়া হতো। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কাদের প্রাধান্য ছিল? পশ্চিম পাকিস্তানের প্রাধান্য ছিল। তাহলে পূর্ব পাকিস্তানের জনগণ কি হচ্ছে? বঞ্চিত হচ্ছে। এবং 1964 সালে যে কেন্দ্রীয় সচিবালয় ছিল, ওখানকার মোট 17 জন সচিবের মধ্যে মাত্র 2 জন বাঙালি ছিলেন। 17 জনের মধ্যে মাত্র 2 জন কিন্তু বাঙালি ছিলেন। তাহলে বাকি সব কোথাকার ছিলেন? পশ্চিম পাকিস্তানে ছিলেন। তাহলে বোঝাই যাচ্ছে যে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মধ্যে প্রশাসনিক ক্ষেত্রে কী ধরনের একটা বৈষম্য বিরাজ করত। এরই প্রেক্ষিতে কিন্তু বঙ্গবন্ধু 6 দফা উত্থাপন করেন। সামরিক পটভূমি। সামরিক পটভূমিটা দেখেন, সামরিক ক্ষেত্রে কি করা হয়? একটা সামরিক বাহিনী একটা দেশকে রক্ষা করে, একটা দেশকে প্রতিরক্ষা বাহিনী দেশকে রক্ষা করে। তখনকার পাকিস্তানে মোট 3টা সামরিক বা প্রতিরক্ষা বাহিনী ছিল, এবং তাদের তিনোটারই সদর দপ্তর ছিল কোথায়? পশ্চিম পাকিস্তানে। যে সামরিক বাহিনীর যে চাকরিগুলো ছিল, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এইসব ক্ষেত্রেও কিন্তু পশ্চিম পাকিস্তানের জনগণরাই স্থান দখল করে নিয়েছিল, পূর্ব পাকিস্তানরা বঞ্চিত হতো। পূর্ব পাকিস্তানে কোনো সামরিক বাহিনী ছিল না, পূর্ব পাকিস্তানে কোনো প্রতিরক্ষা বাহিনী ছিল না। আর পূর্ব পাকিস্তানের যে সকল জনগণই সামরিক বাহিনী যোগদান করতেন, তারা কিন্তু পশ্চিম পাকিস্তানের হয়ে কাজ করতেন। তাহলে পূর্ব পাকিস্তান কিন্তু একটা ইনসিকিউরিটির মধ্যে ছিলেন। তাদের রক্ষা করার জন্য, তাদের নিরাপদে রাখার জন্য কিন্তু তেমন কোনো বাহিনী কাজ করতেন না। তাহলে এটাও একটা মেন কারণ 6 দফার উত্থাপনের। এখন আমরা 1965 সালে যে ভারত পাকিস্তানের যুদ্ধ হয়, ওই যুদ্ধে কিন্তু পূর্ব পাকিস্তান সম্পূর্ণরূপে পশ্চিম পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এবং তারা কি করে? তারা একটা অরক্ষিত বা একটা নিরাপদের অভাব ফিল করে, কারণ তাদের কোনো সামরিক বাহিনী ছিল না, প্রতিরক্ষা বাহিনী ছিল না যে তাদের অঞ্চলটাকে রক্ষা করবে। আর পশ্চিম পাকিস্তানও কি করে? তাদের সাথে যোগাযোগটা বিচ্ছিন্ন করে দেয়। টানা 17 দিন যতদিন পর্যন্ত যুদ্ধ চলেছিল, ততদিন পর্যন্ত কিন্তু পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের সাথে কোনো রকম যোগাযোগ করেননি। তাহলে এই পূর্ব পাকিস্তানের লোকজন কি করে? তাদের বিভিন্ন ধরনের দুর্দশার সৃষ্টি হয়, তারা খাদ্যের অভাব ফিল করে, তারা নিরাপদের অভাব ফিল করতে থাকে। সেই কারণেই কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুঝতে পারেন এবার পূর্ব পাকিস্তানের স্বয়ংসম্পূর্ণ অর্জনের সময় দাবি চলে এসেছে, এবং এই পূর্ব পাকিস্তানকে একটা স্বায়ত্ত শাসনের প্রাদেশিক কেন্দ্র স্বায়ত্ত শাসন অঞ্চল হিসেবে গঠন করার সময় চলে এসেছে। এবং সেই প্রেক্ষিতে কিন্তু শেখ মুজিবুর রহমান 6 দফার পটভূমি, 6 দফার দাবি উত্থাপন করেন। এবং 1966 সালে 5 এবং 6 ফেব্রুয়ারি উনি লাহোরে একটা সভার আয়োজন করেন, এবং ওখানে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের কিছু নেতাবৃন্দ উপস্থিত ছিলেন। ওই সভায় তিনি এই 6 দফা দাবিগুলো উত্থাপন করেন। কিন্তু পশ্চিম পাকিস্তানে স্বাভাবিকভাবে এগুলো মেনে নেয়নি, তারা এটা প্রত্যাখ্যান করে, এবং বঙ্গবন্ধু আবার পূর্ব পাকিস্তানে ফিরে আসতে বাধ্য হন। 6 দফা। এই 6 দফার দাবিগুলো আসলে কী ছিল? আমরা জানি 1966 সালে বঙ্গবন্ধু লাহোরে
এই দাবিটা উত্থাপন করেন, কিন্তু ওখানে সেগুলো তেমন একটা মর্যাদা পায়নি, তারা সেটা প্রত্যাখ্যান করে। এবং উনি পূর্ব বাংলায় ফিরে আসার পর 21শে ফেব্রুয়ারি একটা ওয়ার্কিং কমিটিতে, আওয়ামী লীগের একটা ওয়ার্কিং কমিটিতে এই দাবিগুলো আবার পুনরায় উত্থাপন করেন। এবং এই দাবিগুলাই পরবর্তীতে আমাদের বাঁচার দাবি, এই 6 দফা কর্মসূচি নামে একটা পুস্তিকা, একটা বই বের করা হয়, এবং জনগণের কাছে বিলি করা হয়। বইটার নাম ছিল আমাদের বাঁচার দাবি 6 দফা কর্মসূচি। এবং এই দাবিগুলোর আমরা এখন কি সেটা জানব। প্রথম দফা, এই 6 দফার প্রথম দফাটা ছিল হচ্ছে শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি। তার মানে হচ্ছে একটা পার্লামেন্টারি পদ্ধতির মাধ্যমে পূর্ব এবং পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসন দিতে হবে। একটা কেন্দ্রীয় সরকারের আন্ডারে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান কাজ করবে এবং তাদেরকে স্বায়ত্তশাসন দেওয়া হবে। তার মানে হচ্ছে একটা কেন্দ্রীয় সরকার থাকবে, তার দুইটা অঞ্চল থাকবে, একটা হচ্ছে পূর্ব পাকিস্তান আর একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান। এবং এই দুইটা অঞ্চলের কিন্তু নিজস্ব শাসন, দেশ অঞ্চলটা পরিচালনার জন্য যে সকল ক্ষমতা আছে সবগুলো নিজেদের কাছেই থাকবে। তারা নিজেদের দেশটা পরিচালনা করবে। তারা ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচন প্রতিনিধিরা কি করবে, এই প্রাদেশিক আইনসভাগুলো, এই প্রাদেশিক অঞ্চলগুলো শাসনভার গ্রহণ করবেন। তাহলে দেখেন, এই কেন্দ্রীয় সরকারের আন্ডারে দুইটা প্রাদেশিক অঞ্চল থাকবে যারা পাকিস্তানের আন্ডারেই থাকবে। দ্যাট মিনস হচ্ছে পাকিস্তানের আন্ডারে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান একসাথে কাজ করবে, কিন্তু তাদের শাসনভারগুলো আলাদা থাকবে। পূর্ব পাকিস্তানের শাসনভারগুলো পূর্ব পাকিস্তানের জনগণের কাছে থাকবে, পশ্চিম পাকিস্তানের শাসনভারটা পশ্চিম পাকিস্তানের জনগণ থাকবে। পূর্ব পাকিস্তানের জনগণের কাছে জনগণের ভোটে যে নির্বাচিত হবে সেই পাবেন পূর্ব পাকিস্তান পরিচালনার দায়িত্ব, এবং তাকে সব ধরনের ক্ষমতা দেওয়া হবে এই অঞ্চলটা পরিচালনা করার জন্য। এটাই হচ্ছে আমাদের 6 দফা দাবির প্রথম দাবি। এরপর দেখেন দ্বিতীয় দফা যে দাবিটা ছিল সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা। স্বাভাবিকভাবে কেন্দ্রীয় সরকারের আন্ডারে যখন দুইটা অঞ্চল পরিচালিত হবে, কেন্দ্রীয় সরকারের হাতে কিছু ক্ষমতা থাকবে। কেন্দ্রীয় সরকারের হাতে কি ক্ষমতা থাকবে? দেশ রক্ষার ক্ষমতা থাকবে, পররাষ্ট্র ক্ষমতা থাকবে, এবং অন্যান্য যে সকল বিষয় থাকবে সবগুলো বিষয় কিন্তু আঞ্চলিক সরকারের হাতে বা প্রাদেশিক সরকারের হাতে চলে যাবে। তার মানে হচ্ছে কেন্দ্রীয় সরকার শুধুমাত্র দেশ রক্ষা এবং পররাষ্ট্র এই দুইটা দিক দেখবেন, আর বাকি সবগুলো বিষয় দেখবেন কে? প্রাদেশিক সরকার। তৃতীয় দফা, 6 দফার যে তৃতীয় দফাটা ছিল সেটা হচ্ছে মুদ্রা এবং অর্থ সম্বন্ধীয়। তার মানে হচ্ছে দুইটা অঞ্চলের জন্য কিন্তু দুইটা পৃথক পৃথক মুদ্রার বা বিনিময়যোগ্য মুদ্রার চালু করতে হবে। তার একটা মেন রিজন হচ্ছে তখনকার সময়ে যে কেন্দ্রীয় ব্যাংকটা ছিল সেটা কিন্তু পশ্চিম পাকিস্তানে ছিল, যার ফলে পূর্ব পাকিস্তান থেকে অনেকভাবে কিন্তু মুদ্রাগুলো বা অর্থ পাচার হয়ে যাচ্ছিল কোথায়? পশ্চিম পাকিস্তানে, যার কোনো হিসাবও ছিল না, যার কোনো প্রমাণও ছিল না। সেজন্য বঙ্গবন্ধু কি করেন, একটা দাবি উত্থাপন করেন যে দুইটা দেশের জন্য আলাদা আলাদা দুইটা মুদ্রা থাকবে, অথবা যদি দুইটা মুদ্রা নাও থাকে তাহলেও দুইটা দেশে আলাদা আলাদা দুইটা রিজার্ভ ব্যাংক থাকবে, আলাদা যাতে হিসাব রাখতে পারে, যাতে মুদ্রা পাচারটা রোধ করা যায়। এবং মুদ্রা ও ব্যাংক পরিচালনা ক্ষমতাও কিন্তু আঞ্চলিক সরকারের হাতে থাকবে। এখন আসেন আমরা 4 নম্বর যে দফাটা ছিল সেটা সম্পর্কে জানি, রাজস্ব, কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা। তখনকার সময়ে কিন্তু পূর্ব পাকিস্তানের যে রাজস্ব, কর, শুল্ক সবগুলো কিন্তু পশ্চিম পাকিস্তান আদায় করত। সেই জন্য বঙ্গবন্ধু কি করেন, এই সকল প্রকার রাজস্ব, কর, শুল্ক আদায়ের ক্ষমতাগুলো আঞ্চলিক সরকারের হাতে থাকার জন্য দাবি করেন। তার মিনস হচ্ছে আঞ্চলিক সরকারই আদায়কৃত এই সব কিছু আদায় করবে, এবং একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ কী করবে, তারা ফেডারেল তহবিলে জমা করবে, এবং বাকি টাকাগুলো তারা পূর্ব পাকিস্তানের জনগণের বা উন্নয়নের ক্ষেত্রে ব্যবহার করবেন। পঞ্চম দফা,
পঞ্চম দফাটা ছিল বৈদেশিক বাণিজ্য বিষয় ক্ষমতা। এই দাবিতে কিছু জিনিস আমরা দেখতে পাই। প্রথম হচ্ছে স্বাভাবিকভাবে যেই সম্পদের দিক থেকে কিন্তু পূর্ব পাকিস্তান এগিয়ে ছিল, এবং পূর্ব পাকিস্তানে যে সকল বৈদেশিক মুদ্রা অর্জন করা হতো তা কিন্তু পশ্চিম পাকিস্তানে চলে যেত। তাই শেখ মুজিবুর রহমান কি করেন, দুইটা অঞ্চলে যে বৈদেশিক মুদ্রা আয় হবে তার জন্য আলাদা আলাদা পৃথকভাবে হিসাব রাখার একটা দাবি করেন, এবং পূর্ব পাকিস্তানে অর্জিত বৈদেশিক মুদ্রা পূর্ব পাকিস্তানের এখতিয়ারে থাকবে, আর পশ্চিম পাকিস্তানে যে বৈদেশিক মুদ্রা অর্জন করবে সেটা পশ্চিম পাকিস্তানের এখতিয়ারে থাকবে। আর দুইটা অঞ্চলই সমানভাবে এই শাসনতন্ত্র চালানোর জন্য কি করবেন, একটা নির্দিষ্ট পরিমাণ সমান পরিমাণ মুদ্রা কেন্দ্রীয় কোষাগারে জমা করবেন। আরও কিছু জিনিস এখানে অন্তর্ভুক্ত ছিল এই পঞ্চম দফার মধ্যে। দেশজাত যে সকল দ্রব্যাদি উৎপাদন হতো, পশ্চিম পাকিস্তানে যেসব জিনিস উৎপাদন হতো এবং পূর্ব পাকিস্তানে যেসব জিনিস উৎপাদন হতো, সেগুলো যেন বিনা শুল্কে দুইটা অঞ্চলের মধ্যে আমদানি রপ্তানি করা যায় তার একটা দাবি উত্থাপন করেন। এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে সকল বিদেশি চুক্তি সম্পাদন করা হতো, বিদেশে যে ট্রেড মিশন স্থাপন করা হতো, আমদানি রপ্তানি করা হতো, সেগুলো কোথায় থাকবে, আঞ্চলিক সরকারের হাতে ন্যস্ত থাকবে। মূলত পঞ্চম দফার কিন্তু এটাই মেন বিষয় ছিল। তারপর হচ্ছে ষষ্ঠ দফা, আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা। স্বাভাবিকভাবে 1965 সালে আমরা যখন দেখলাম ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়, স্বাভাবিক পূর্ব পাকিস্তান কি হয়ে যায়, একটা অনিরাপদ একটা রাষ্ট্রের মধ্যে অঞ্চলের মধ্যে পরিণত হয়। তারা তাদের নিরাপত্তার অভাবটা ফিল করে, কারণ তাদের কাছে কোনো সামরিক বাহিনী ছিল না, প্রতিরক্ষা বাহিনী ছিল না। তাই বঙ্গবন্ধু কি করেন, দুইটা দেশে যাতে আলাদা আলাদা একটা সামরিক বাহিনী থাকে, দুইটা দেশের নিজেদেরকে রক্ষা করার জন্য, প্রোটেক্ট করার জন্য যেন আলাদা আলাদা সামরিক বাহিনী গঠন করতে পারে, সেই ক্ষমতাটা আঞ্চলিক সরকারের হাতে ন্যস্ত করার দাবি করেন। মূলত এগুলোই ছিল হচ্ছে 6 দফার দাবি, যা পূর্ব বাংলাকে একটা স্বায়ত্ত শাসন হিসেবে প্রতিষ্ঠা করার বা অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা করার পেছনে মেন রিজন। এর ফলে হচ্ছে পূর্ব বাংলার মানুষজন কী হবে, তাদের এই পশ্চিম পাকিস্তানের যে অত্যাচার বা শোষণ হচ্ছিল সেগুলো থেকে রক্ষা পাবে। চলুন আমরা এখন দেখি এর প্রতিক্রিয়া। স্বাভাবিকভাবে 6 দফা দাবি যখন উত্থাপন করা হয়, বিভিন্ন পক্ষেও থাকে, অনেকে বিপক্ষেও থাকে, কিন্তু এই সম্পর্কে কিন্তু প্রতিক্রিয়া ব্যক্ত করে থাকেন। নর্মালি ওই শেখ মুজিবুর রহমান এই 6 দফার দাবি উত্থাপনের পর আইয়ুব খান কিন্তু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের 1 নম্বর শত্রু হিসেবে চিহ্নিত করেন, এবং তিনি আরও বলেন 6 দফার যারা সমর্থক থাকবে তাদেরকে তিনি অস্ত্রের মাধ্যমে, অস্ত্রের ভাষায় দমন করবেন। এই ধরনের একটা হুমকিও কিন্তু আইয়ুব খান থেকে তখনকার সময়ে এসেছিল। স্বাভাবিকভাবে এই আন্দোলনগুলো, এই দফাগুলো দাবিগুলো যখন উত্থাপন করা হয়, শেখ মুজিবুর রহমান এগুলো মেনে নেওয়ার জন্য কিন্তু বিভিন্ন ধরনের গণসংযোগ শুরু করেন, বিভিন্ন ধরনের জনসমাগম শুরু করেন, জনসভাতে বক্তৃতা দেন এবং মানুষকে উদ্বুদ্ধ করেন যেন তারা এই দাবি এগুলো যেন পাকিস্তান মেনে নেয়, তাদেরকে একটা জোরদার আন্দোলন করে। ওই দাবিগুলো উত্থাপনের পর থেকে কিন্তু শেখ মুজিবুর রহমান মোটামুটি 32টার মতো জনসভায় কিন্তু ভাষণ দেন, জনগণকে বুঝিয়ে থাকেন এগুলো হচ্ছে মানুষের বাঁচার দাবি। এর মাধ্যমে পূর্ব পাকিস্তান কিন্তু পশ্চিম পাকিস্তান থেকে রেহাই পাবে, যে তাদের যে অত্যাচার করা হতো, শোষণ করা হতো তার থেকে। এসব জনসমাবেশ দেখার পর আইয়ুব খান কী করেন, 8ই মে বঙ্গবন্ধুকে গ্রেফতারের আদেশ দেন। আগে কিন্তু তিনি 1 নম্বর শত্রু হিসেবে বঙ্গবন্ধুকে চিহ্নিত করেন, কিন্তু 8ই মে কী করা হয়, বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়। এবং সাথে অনেকজন আওয়ামী লীগের নেতা ছিলেন যারা এই 6 দফা দাবির সমর্থন করতেন, তাদেরকে কিন্তু গ্রেফতার করা হয়। এই গ্রেফতারের প্রতিবাদে 13ই মে কী করা হয়, একটা প্রতিবাদ দিবস পালন করা হয়। এই আওয়ামী লীগের উদ্যোগে কিন্তু এই প্রতিবাদ দিবসটা পালন করা হয়। তারা বঙ্গবন্ধুকে যাতে ছেড়ে দেওয়া হয় সেজন্য তারা কিন্তু এই আন্দোলনগুলো, এই প্রতিবাদটা করে থাকেন।
এই প্রতিবাদের জন্য 6 দফার কর্মসূচি যেগুলো ছিল সেগুলোর 50,000 লিফলেট কিন্তু ছাপিয়ে আব্দুর রাজ্জাক বর্তমান যে তখনকার সময়ে যে সাধারণ সম্পাদক ছিলেন আওয়ামী লীগের জনসাধারণের মাঝে বিলি করেন, ওদেরকে সচেতন করেন, ওদেরকে জানান যে এইসব দাবি কিন্তু তাদেরই নিজেদেরই দাবি, তাদের বাঁচার দাবি। সেই প্রেক্ষিতে 7ই জুন তারা একটা হরতাল পালন করার চেষ্টা করেন এবং সেই হরতালটা করার আগেই কিন্তু কি করে, এই হরতালটা বন্ধ করার জন্য 144 ধারা জারি করা হয়। কিন্তু তখনকার সময়ে তারা 144 ধারা মেনে নেননি, তারা হরতালটা পালন করেন এবং এর মাধ্যমে কিন্তু গণ আন্দোলন শুরু হয়। এবং এই আন্দোলনের ফলে যে হরতাল পালিত হয় সেখানে কিন্তু এই পুলিশ কি করে, গুলি চালায় এবং 11 জনকে হত্যা করে এবং পাশাপাশি অনেক নেতাকর্মীদেরকে কী করে, গ্রেফতার করে নিয়ে যায়। এই হরতালের পর থেকে, যেমন 7ই জুনের পর থেকে কিন্তু পুরা পূর্ব পাকিস্তানে মানুষ বুঝতে পারে এটা আসলে মানুষের বাঁচার দাবি। এই দাবির মাধ্যমে পূর্ব পাকিস্তান তাদের পশ্চিম পাকিস্তান অত্যাচার থেকে রক্ষা পাবে। তাই তারা আরও জোরদার করে তাদের আন্দোলনগুলো, যাতে এই দাবিগুলো মেনে নেওয়া হয় এবং তারা তাদের বাঁচার দাবি হিসেবে সেটাকে স্বীকৃতি দেন। এখন আমরা জানবো 6 দফার কর্মসূচির লক্ষ্যগুলো সম্পর্কে। স্বাভাবিকভাবে 6 দফা কর্মসূচিগুলো যখন উত্থাপন করা হয় তার পেছনে কিছুই লক্ষ্য ছিল। আমরা লক্ষ্যগুলো অনেকটাই বুঝতে পেরেছি। কি প্রথম যে লক্ষ্যটা ছিল সেটা হচ্ছে বৈষম্যহীন রাজনৈতিক ব্যবস্থা। আমরা আগে খেয়াল করেছি 1947 সালের পর থেকে কিন্তু এই পূর্ব পাকিস্তানের তুলনায় পশ্চিম পাকিস্তানের জনগণ রাজনীতিতে বেশি অংশগ্রহণ করত এবং তারা পদোত্তীর্ণে যে সকল পদ দেওয়া হতো কিন্তু সেগুলো কিন্তু পশ্চিম পাকিস্তানের জনগণকেই দেওয়া হতো, পূর্ব পাকিস্তানের জনগণকে তেমন একটা পদ দেওয়া হতো না। তাহলে এই এক ধরনের একটা বৈষম্য সৃষ্টি হয়েছিল দুইটা প্রদেশের মধ্যে। এই বৈষম্যটা দূর করার জন্যই কিন্তু শেখ মুজিবুর রহমান কী করেন, 6 দফা দাবিগুলো উত্থাপন করেন। রাজনৈতিক ক্ষেত্রে গণতন্ত্র প্রতিষ্ঠা। তখন কিন্তু মুখে বলা হতো গণতন্ত্র, কিন্তু কাজে কর্মে কিন্তু গণতন্ত্রটা ফলো করা হতো না। আমরা 1954 সালে যে যুক্তফ্রন্টের যে সরকার গঠন করেন, দেখেন গণতন্ত্র ফলো করা হলে কিন্তু ওটা মেনে নেওয়া হতো, কিন্তু পাকিস্তানের শাসকগোষ্ঠীরা কী করে মেনে নেয়, তারা সামরিক বাহিনী ধারা সেটাকে দূর করে দেন, সরকারটাকে ভেঙে দেন এবং আইয়ুব খান নিজে কিন্তু নিজে প্রেসিডেন্ট নির্বাচিত হন। মানে তিনি হচ্ছে গণতন্ত্রের নামে একটা অগণতান্ত্রিক রাষ্ট্র ক্রিয়েট করার চেষ্টা করেন। তারপর হচ্ছে পূর্ব বাংলার সম্পদের উপর নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা। স্বাভাবিকভাবে পূর্ব বাংলার সম্পদের উপর কিন্তু পূর্ব বাংলার জনগণের চেয়ে পশ্চিম বাংলার জনগণের অধিকারটা বেশি দেখা যেত। তাহলে পূর্ব বাংলার মানুষগুলো কী হতো, বঞ্চিত হতো, অবহেলিত হতো, তাদের তেমন উন্নয়ন হতো না, তারা সব ক্ষেত্রেই কিন্তু পিছিয়ে ছিল। সেই জন্যই কিন্তু বঙ্গবন্ধু পূর্ব বাংলার সম্পদের উপর নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য এই কয়েকটা দফা উত্থাপন করেন। সামরিক ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ হওয়ার আকাঙ্ক্ষা। স্বাভাবিকভাবে যখন একটা মানুষ ইনসিকিউরিটি ফিল করবে, তাদের ক্ষেত্রে কি তাদের সিকিউরিটি দেওয়ার জন্য একটা বাহিনী গঠন করার উদ্বেগ চলে আসে। শেখ মুজিবুর রহমান 1965 সালে যখন দেখলেন যুদ্ধ হয়, ভারত পাকিস্তানের যুদ্ধের মাধ্যমে যে পূর্ব পাকিস্তান একটা অনিরাপদ অঞ্চলে পরিণত হয়েছিল, সেই অনিরাপত্তা থেকেই নিরাপদে যাতে চলে আসে সেজন্য একটা সামরিক ক্ষেত্রে যেন স্বয়ংসম্পূর্ণ হতে পারে সেজন্য একটা সামরিক বাহিনী গঠন করার আকাঙ্ক্ষা প্রকাশ করেন। স্বাভাবিকভাবে ব্যবসা বাণিজ্যিক সাহায্যে নিজেদের আধিপত্যটা বিস্তার করতে হবে। তখন কিন্তু যে শিল্প প্রতিষ্ঠানগুলো হতো তাদের কিন্তু এই মেন সেন্ট্রালটা ছিল কিন্তু পশ্চিম পাকিস্তানে। তাহলে যে রিজার্ভগুলো হতো, যে বৈদেশিক মুদ্রাগুলো অর্জন করা হতো সবগুলো কোথায় চলে যেত, পশ্চিম পাকিস্তানে চলে যেত। তাহলে ব্যবসা বাণিজ্য বলেন, বাণিজ্যিক ক্ষেত্রে বলেন, সব ক্ষেত্রে কিন্তু পূর্ব পাকিস্তানের জনগণরা পিছিয়ে ছিল। এই সব ক্ষেত্রে কিন্তু পূর্ব পাকিস্তানে যাতে আধিপত্য বিস্তার করতে পারে, তাদের অধিকারগুলো রক্ষা করতে পারে, সেজন্য কিন্তু 6 দফাটা
উত্থাপন করা হয়। তাহলে আমরা বুঝতেই পারছি এই 6 দফা আন্দোলনটা আসলে কী ছিল, এটা একটা বাঙালির মুক্তির সনদ ছিল। এই 6 দফা দাবির মাধ্যমে কিন্তু পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের শোষণের হাত থেকে রক্ষা পেত। পূর্ব পাকিস্তান একটা স্বায়ত্ত শাসনের অঞ্চলে পরিণত হতে পারত, তারা তাদের উন্নয়ন করতে পারত। তাহলে এইসব কারণেই কিন্তু 6 দফা আন্দোলনকে কি বলা হচ্ছে, বাঙালির মুক্তির সনদ বলা হচ্ছে। আজকের মতো এখানেই আমরা শেষ করছি। আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।